নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে ডিক্সন টেকনোলজি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা এই সেক্টরের কিন্তু কেন্স এবং সিরমা এসজিএস কে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ডিক্সন কে নিয়ে আলোচনা করব এবং দেখব যে এই স্পেসে কোন কোম্পানির সব থেকে বেটার করছে এবং কার সব থেকে বেশি অপরচুনিটি আছে। তো চলে আসি ডিক্সনের বিজনেস মডেলে। ডিক্সনের তিনটে ডিভিশন আছে। একটা হচ্ছে মোবাইল এবং ইএমএস ডিভিশন, যেখানে তারা কি করে এতদিন পর্যন্ত মানে প্রথমে তারা কি করতো, মোবাইলের যে বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে, ইলেকট্রনিক কম্পোনেন্ট, সেগুলো সাপ্লাই দিত। তারপরে তারা কি করে পুরো মোবাইল বানিয়ে কিন্তু সাপ্লাই দেয়। এবার এই মোবাইলে মানে মোবাইলের সাথে সাথে তাদের কিন্তু অন্যান্য বেশ কিছু সেগমেন্টেরও তারা কম্পোনেন্ট সাপ্লাই করে, যেমন হচ্ছে আইটি হার্ডওয়্যারের কম্পোনেন্ট সাপ্লাই করে, টেলিকমের কম্পোনেন্ট সাপ্লাই করে। এ তো হয়ে গেল, এটা হচ্ছে তাদের ইএমএস বিজনেস। এইবার যদি আমি চলে আসি মানে মোবাইল এবং ইএমএস বাদ দিয়ে তাদের যেটা আছে সেটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক সেগমেন্ট, যেখানে তারা এলইডি টিভি এবং রেফ্রিজারেটর, এই যে এলইডি টিভি এবং রেফ্রিজারেটর যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট সেগুলো যেরকম বানিয়ে সাপ্লাই করে, আবার পুরো এলইডি টিভি এবং রেফ্রিজারেটর বানিয়েও একদম ডাইরেক্ট ক্লায়েন্টকে সাপ্লাই করে। তো এটা হলো হচ্ছে তাদের সেকেন্ড সেগমেন্ট। এবং থার্ড সেগমেন্ট যেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস সেগমেন্ট। হোম অ্যাপ্লায়েন্সেস সেগমেন্টে তারা বেসিক্যালি আপনার যে এলইডি বাল্ব আছে, ওয়াশিং মেশিন আছে, এই সমস্ত বানায় এবং ক্লায়েন্টকে তারা সাপ্লাই করে। মানে পুরো ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং পুরো প্রোডাক্ট দুটোই তারা বানিয়ে সাপ্লাই করে। এবং এছাড়াও তারা কিন্তু এই সেগমেন্টে আরো বেশ কিছু নতুন নতুন মানে হোম অ্যাপ্লায়েন্সেস সেগমেন্টে তারা এই মুহূর্তে ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ, তারপর কিচেন চিমনি, এই সমস্ত নতুন নতুন প্রোডাক্টেও কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে। এবার চলে আসবো তাদের পারফরমেন্স। যদি পারফরমেন্স দেখি, পারফরমেন্স কিন্তু ভীষণ পুরো। সেটা হচ্ছে মাত্র 2% রেভিনিউ গ্রোথ এসছে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে। এবং হ্যাঁ, এবার এবার যদি তাদের তিনটে সেগমেন্ট দেখি, মোবাইল সেগমেন্টে মাত্র 4% গ্রোথ, কনজিউমার যে ইলেকট্রনিক্স আছে সেখানে মাত্র 1% গ্রোথ, মানে সব থেকে খারাপ পারফরমেন্স করেছে হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। হোম অ্যাপ্লায়েন্সের সেগমেন্টে 9% গ্রোথ এসছে। সুতরাং এই একটা সেগমেন্টে সামান্য একটা হাই সিঙ্গেল ডিজিট গ্রোথ এসছে, বাকি সেগমেন্টে কোনো গ্রোথ নেই। এবার যদি আমরা বলি এই যে রেভিনিউ গ্রোথ তাদের কম এলো কেন, রেভিনিউ গ্রোথ কম আসার হচ্ছে মূল যে কারণটা সেটা হচ্ছে আমরা জানি মিডিল ইস্টে যুদ্ধ চলছে। এবার মিডিল ইস্টে যুদ্ধের জন্য কি হয়েছে, এই ওভারঅল মানে জেনারেলি আমরা দেখেছি মানে স্টেট অফ হরমুজ প্রণালী, যেটা সেই হরমুজ প্রণালীতে সমস্যার জন্য জাহাজ অনেক ঘুরে আসছে। তো এরা যে সমস্ত এই যে মোবাইল বানায়, মোবাইলের যে সমস্ত কম্পোনেন্ট গুলো সেগুলো তো বাইরে থেকে নিয়ে আসে। তো বেসিক্যালি আলটিমেটলি তাদের লজিস্টিক্স কস্ট মানে ওভারঅল যে ট্রান্সপোর্টেশন কস্ট এটার জন্য বেড়ে গেছে। এবার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে, এটা তো গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে মানে আলটিমেটলি না, এই যে ওভারঅল মানে সাপ্লাই চেনের যে ডিসরাপশন ছিল, তার জন্য যেটা মেন সমস্যা হয়েছে, তাদের যারা ক্লায়েন্ট তাদেরও সাপ্লাই চেনের সমস্যা হয়েছে। ফলে ক্লায়েন্টরা এই কোম্পানিকে কি করেছে, মানে এই সিচুয়েশনের জন্য কিন্তু অর্ডার দেওয়া কমিয়ে দিয়েছে। অর্ডার দেওয়া কমিয়ে দিয়েছে, তার কারণটা কি? কারণ দেখুন, আলটিমেটলি যদি এই যে ওভারঅল যদি যুদ্ধ চলে, যুদ্ধ চলার জন্য ক্রুড অয়েলের দাম বাড়ছে। এবার এই যে ক্রুড অয়েলের মানে ক্রুড অয়েল মানে ধরুন এই যে মোবাইলের যে মধ্যে যে চিপ থাকে, এই চিপের কিন্তু বেশ কিছু র মেটেরিয়াল কিন্তু ক্রুড অয়েল থেকে আসে। ফলে আলটিমেটলি ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু মোবাইলের এই সমস্ত মানে যে সমস্ত কম্পোনেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো ব্যবহার হয় তার দামও বেড়ে যায়। ফলে আলটিমেটলি যদি সেগুলোর দাম বেড়ে যায়, তাহলে কি হবে, ওভারঅল মোবাইলের যে দাম সেটাও বেড়ে যাবে। তো কোম্পানি যে মোবাইল ম্যানুফ্যাকচার করে ক্লায়েন্টকে বেচবে, তো ক্লায়েন্টকে তো এর থেকে বেশি দাম দিয়ে মোবাইল কিনতে হবে। এবার ক্লায়েন্ট যখন আমার আপনার মতো লোককে মোবাইল বেচবে, তখন তাকে মোবাইলের দাম বাড়িয়ে বেচতে হবে। এবার ধরুন আলটিমেটলি বেশি দাম দিয়ে মোবাইল অর্ডার মানে ধরুন এই মুহূর্তে অর্ডার দিল, বেশি দাম দিয়ে মোবাইল কিনে তার ক্লায়েন্ট রেখে দিল, এবং আলটিমেটলি দেখা গেল ডিমান্ড কমে গেল। তো সেই মোবাইলের ডিমান্ড যদি কমে যায়, তাহলে আলটিমেটলি ক্লায়েন্টের ঘরে মালগুলো পড়ে থাকবে। তো এই সিচুয়েশনের মধ্যে ক্লায়েন্ট যেহেতু রিস্ক নিতে চাইছে না, তারা অর্ডার কম দিয়েছে। সেই জন্য আমরা দেখছি কোম্পানির কিন্তু সেলস গ্রোথ পড়ে গেছে। যদি আপনি আসেন মার্জিন কেন কম হয়েছে, মার্জিন কম হওয়ার কারণও কিন্তু বেশ কিছু রয়েছে। প্রথম কথা, যদি আমি বিজনেসের প্রথম কথা হচ্ছে এই কোয়ার্টারে কেন মার্জিন কম সেটা আমাকে বুঝতে হবে। আর ওভারঅল বিজনেসের মানে জেনারেলি এটা লো মার্জিন বিজনেস, সেটা আমাকে বুঝতে হবে। তো তাদের মূল যে 90% রেভিনিউ, এমনিতেই যদি আপনি দেখেন 90% রেভিনিউ আসে কোথা থেকে, মোবাইল থেকে। তো এই যে মোবাইল হচ্ছে তাদের একটা লো মার্জিন সেগমেন্ট, কারণ এখানে তারা কিন্তু নিজস্ব ডিজাইন অনুযায়ী কাজ করে না, ক্লায়েন্ট তাদের ডিজাইন দিয়ে দেয়, সেই ডিজাইন অনুযায়ী তারা মোবাইল বানিয়ে ক্লায়েন্টকে সাপ্লাই করে দেয়। সুতরাং এখানে যেহেতু তাদের নিজস্ব ডিজাইন নয়, ফলে মার্জিন কম থাকে। দ্বিতীয় যে সেগমেন্টটা আছে, ধরুন এই যে এলইডি ইলেকট্রনিক মানে কম্পোনেন্ট সেগমেন্ট, যেখানে তারা এলইডি টিভি, রেফ্রিজারেটর বানায়, এইখানে কিন্তু মানে 59% তারা নিজেদের ডিজাইনে কাজ করে। যেহেতু 59% তারা নিজের ডিজাইন কাজ করে, সেখানে এখান থেকে মার্জিন কিন্তু মোবাইলের থেকে সামান্য বেশি থাকে। সব থেকে যেটা বেশি মার্জিন থাকে সেটা হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্সের সেগমেন্ট, কারণ ওখানে তারা 100% নিজেদের ডিজাইন কাজ করে, মানে ক্লায়েন্টের দিয়ে দেওয়া ডিজাইন অনুযায়ী কাজ করে না। নিজেদের ডিজাইনে কাজ করলে তাদের মার্জিন ওখানে বেশি থাকে। বাট সমস্যা হচ্ছে মানে মানে ব্যাপারটা হচ্ছে ওখানে মাত্র 3% রেভিনিউ আসে কিন্তু হোম অ্যাপ্লায়েন্সের সেগমেন্ট থেকে। তো সুতরাং এটা কিন্তু বিশাল বড় কিন্তু ইম্প্যাক্ট ফেলে না। মানে ওভারঅল যদি আমি দেখি, কোম্পানি কিন্তু বেসিক্যালি লো মার্জিন বিজনেস। তারপরেও যদি দেখি এখানে যদি মার্জিন কিন্তু গত বছর থেকে এই বছর একটু কমে গেছে, তার কারণ হচ্ছে এই মিডিল ইস্টের যে মানে যুদ্ধ চলছে, তার জন্য র মেটেরিয়ালের কস্ট যেহেতু বেড়ে গেছে, আলটিমেটলি সেই প্রাইসটাকে পাস অন করা কিন্তু একটা মুশকিলের ব্যাপার।
তার থেকেও একটা বড় কারণ হচ্ছে যদি আমি দেখি এই যে মোবাইল বানানোর যে মানে মোবাইলের মেন খরচাটা কোথায় জানেন? মোবাইলের মেন খরচাটা হচ্ছে মোবাইলের চিপ। মানে একটা মাঝারি রেঞ্জের যদি আপনি মোবাইল কেনেন, তার 15 থেকে 20% খরচা কিন্তু চিপের খরচা, মানে ওই যে মেমোরি চিপ আছে তার দাম। এবার যদি আপনি একটা লার্জ মানে একটু ধরুন মানে দামি রেঞ্জের ফোন কেনেন, সেখানে টোটাল কস্টটা আরো একটু কম হবে। তো এখানে যদি আমি দেখি মানে পার্সেন্টেজ অনুযায়ী চিপের কস্টটা আর একটু কম হয়। তো আলটিমেটলি মোবাইলের মেন যে খরচা হচ্ছে তার মেমোরি চিপের খরচা। এইবার এই মেমোরি চিপের দাম কিন্তু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? সাপ্লাই এর ইস্যু আছে। কেন হয়েছে? তার কারণটা হচ্ছে এই মোবাইল চিপ যারা বানায়, মূলত যে সমস্ত কোম্পানি চিপ বানায় ভারতে, ধরুন স্যামসাং, মাইক্রন, এরা কি করছে মানে এখন তারা তাদের ফোকাসটাকে শিফট করে তারা এআই এবং ডেটা সেন্টারের দিকে ফোকাস করছে। এই এআই এবং ডেটা সেন্টারে যে মেমোরি চিপ লাগে, সেখানে সেখানে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। যেহেতু এআই এবং ডেটা সেন্টারের ডিমান্ড রয়েছে, তো মেমোরি চিপের ডিমান্ড রয়েছে। এবং এই ধরনের যে চিপ বানালে না, তাদের মার্জিন বেশি থাকে। সেই জন্য কোম্পানিগুলো কেন এই মোবাইলের চিপ বানিয়ে নিজেদের মানে মানে কম মার্জিনের কাজ কেন করবে, সেই জন্য তারা এখন ওই দিকে বেশি ফোকাস করেছে। ফলে আলটিমেটলি কি হয়েছে, এই মেমোরি চিপের দাম কিন্তু 20 থেকে 25% বেড়ে গেছে। তার কারণ হচ্ছে সাপ্লাই শর্টেজ হয়ে গেছে। মানে যেহেতু মানে তারা এখন অন্যদিকে ফোকাস করছে, তো মোবাইলের চিপ বেশি বানাচ্ছে না। ফলে আলটিমেটলি কি হয়েছে, মোবাইলের চিপের কিন্তু প্রাইস বেড়ে গেছে সাপ্লাই শর্টেজের জন্য। তো এইটা হচ্ছে মোদ্দা কারণ, যার জন্য আমরা দেখছি হচ্ছে কোম্পানির মার্জিন কিন্তু একে তো এমনি কম মার্জিন মানে বিজনেস, তারপরেও কিন্তু এখান থেকে কিন্তু মার্জিন ফল করেছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল মানে যেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ এবং মার্জিন কমে যাওয়ার কারণ। এবার যদি আমরা কোম্পানির অপরচুনিটিতে আসি, তো কোম্পানির ম্যানেজমেন্ট বলছে মানে ম্যানেজমেন্ট বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, কারণ হচ্ছে এটা তো লো মার্জিন বিজনেস। এবার এই লো মার্জিন বিজনেস থেকে তারা তাদের বিজনেসটাকে ডাইভার্সিফাই করছে, বেশ কিছু নতুন সেগমেন্টে যাচ্ছে। বিভিন্ন ফরেন কোম্পানি রয়েছে, সেই বিভিন্ন ফরেন কোম্পানির সঙ্গে তারা কি করছে, জয়েন্ট ভেঞ্চার করে, পার্টনারশিপ করে নতুন মানে এমন কিছু সেগমেন্টে যাচ্ছে যেখানে মার্জিনটা বেশি থাকে। মানে এই জন্যই তারা মোবাইল থেকে তাদের ধীরে ধীরে করে রেভিনিউটাকে ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে। প্লাস তারা বেশ কিছু কম্পোনেন্ট যেগুলো আগে বাইরে থেকে সাপ্লাই করে ইন্ডিয়াতে আনতো, এবং মোবাইলের মধ্যে সেই সমস্ত ম্যাটেরিয়াল করে অ্যাসেম্বলি করে ক্লায়েন্টকে দিত। এখন কিন্তু তারা সেই জিনিসগুলো মানে যেগুলো তারা আগে বাইরে থেকে মানে আমদানি করতো, সেগুলো এখন তারা নিজেরাই ইন্ডিয়াতে বানানোর উদ্যোগ নিচ্ছে, যাতে করে তারা তাদের মার্জিনটাকে কিছুটা প্রোটেক্ট করতে পারে। তো এই মুহূর্তে যে মানে সেই রিলেটেড মানে বেশ কিছু আপডেট রয়েছে। কোম্পানি কিন্তু ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট মডিউল আগে বাইরে থেকে সাপ্লাই করতো, এখন কিন্তু তারা ইন্ডিয়াতেই বানাবে। যদি আমি বলি এর জন্য তারা কি করেছে, কুনশান কিউটেক বলে একটা চাইনিজ কোম্পানির 51% কিন্তু স্টেক অ্যাকুইজিশন করেছে। এই যে চাইনিজ কোম্পানি, এরা কিন্তু ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট মডিউল বানায় মোবাইলের জন্য এবং অন্যান্য আদার যে সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আছে মানে অ্যাপ্লিকেশন আছে তার জন্য। তো বেসিক্যালি এদের মানে এই মুহূর্তে যদি ক্যাপাসিটি দেখি 70 মিলিয়ন ক্যাপাসিটি আছে, সেটাকে বাড়িয়ে তারা 180 থেকে 190 মিলিয়ন ক্যাপাসিটিতে নিয়ে যেতে চাইছে। মানে 70 মিলিয়ন মতো তারা এই ডিসপ্লে, যেটা আমি বললাম সরি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট যেটা রয়েছে সেটা তারা বানায়, এটাকে তারা তার ডবল বা তার বেশি কিন্তু ক্যাপাসিটি বাড়িয়ে ফেলতে চাইছে। তো এটা আমি বুঝে নিলাম যে ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট তারা এখন থেকে এখানেই বানাবে। সেকেন্ড হচ্ছে স্মার্টফোনে যে ডিসপ্লে আপনারা দেখেছেন, সেই যে মানে স্মার্টফোন বলুন, টিভি বলুন, যেখানে যে ডিসপ্লে মডিউল ইউজ হয়, সেই ডিসপ্লে মডিউলও কিন্তু তারা এখানে বানাবে। এর জন্য এইচকেসি বলে একটা চায়নার কোম্পানি, তারা 74% স্টেক কিন্তু মানে এটা অ্যাকুইজিশন করেনি, চায়নার একটা এইচকেসি বলে কোম্পানি আছে, তার সঙ্গে তারা জয়েন্ট ভেঞ্চার করেছে, যেখানে এই কোম্পানি 74% কিন্তু স্টেক রয়েছে। তো কোম্পানি এর জন্য 274 কোটি টাকা সেখানে ইনভেস্ট করেছে, এবং এই যে মানে ডিসপ্লে যে মডিউল বানাচ্ছে তার প্রোডাকশন কিন্তু এই বছরের যে ডিসেম্বর কোয়ার্টার, সেই বছরের ডিসেম্বর কোয়ার্টারে স্টার্ট হয়ে যাবে, অথবা মার্চ কোয়ার্টার, মানে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ কোয়ার্টার, মানে আইদার এই বছরের ডিসেম্বর কোয়ার্টার অথবা পরের বছরের মার্চ কোয়ার্টারের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো ম্যানেজমেন্ট বলছে যে এই যে মোবাইল এবং যে ইএমএস বিজনেস যেটা তাদের মেন বিজনেস, সেখানে ম্যানেজমেন্ট কিন্তু একটা পজিটিভ গাইডেন্স দিচ্ছে। বলছে যে তারা পরের বছর এখান থেকে ডাবল ডিজিট ভলিউম গ্রোথ এক্সপেক্ট করছে, এবং বলছে যে মোবাইলের দাম কিন্তু 12 থেকে 15% বাড়বে। তার মানে কি বলতে চাইছে, তারা ভলিউম গ্রোথ এবং ভ্যালু গ্রোথ দুটোই কিন্তু তারা বাড়বে বলছে। বলছে ডাবল ডিজিট ভলিউম গ্রোথ থাকবে, প্লাস 12 থেকে 15% মোবাইলের দাম বাড়বে। মানে ওভারঅল কিন্তু তাদের মানে ভলিউম এবং ভ্যালু গ্রোথ দুটো থেকে কিন্তু মোবাইল ডিভিশনে রেভিনিউ আসবে। যেটা তাদের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল, যে ভিভো বলে যে চাইনিজ কোম্পানি আছে, আপনারা সবাই নাম শুনেছেন, ভিভোর ফোন ইউজ করেন। এই ভিভোর সঙ্গে কিন্তু ডিক্সনের একটা কথা চলছিল যে ভিভোর ফোন তারা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে বেসিক্যালি ভিভোর সাথে যে জয়েন্ট ভেঞ্চার, সেটা কিন্তু বহুদিন আগেই হওয়ার কথা ছিল। তো এখানে কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য কাজটা কিন্তু পিছিয়ে আছে, এবং এই মুহূর্তেও যদি দেখি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কিন্তু পাইনি। কেন গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পিছিয়ে গেল? কারণ ভিভোর অফিসে কিন্তু ইডিতে রেড করেছিল। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে চাইনিজ কোম্পানি বলে ভারতবর্ষের মানে যে গভর্নমেন্ট আছে সেখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে।
তো ইডি রেড হয়েছিল, কিন্তু ইডি রেড হয়ে সেই সমস্ত যে সমস্ত ইস্যু ছিল সেগুলো এখন কিন্তু সর্ট আউট হয়ে গেছে। তো এখন ম্যানেজমেন্ট বলছে এই ভিভোর সাথে যে তারা মানে কাজ তাদের খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে, এবং এটা কিন্তু কোম্পানির জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিন্তু এই ভিভোর সাথে যেই তাদের পার্টনারশিপটা পুরো চলে আসবে না, তখন তারা কিন্তু মানে 20 থেকে 22 মিলিয়ন ফোন, মানে 20 থেকে 22 মিলিয়ন মোবাইল ফোন কিন্তু ইন্ডিয়াতে ভিভোর জন্য ম্যানুফ্যাকচারিং করবে। মানে মানে এটা বুঝতে হবে যে ভিভোর এই অপরচুনিটিটা কিন্তু কোম্পানির জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। এছাড়াও আরো বেশ কিছু সেগমেন্টে কিন্তু তারা মানে বেশ কিছু কোম্পানি মানে বিদেশি কোম্পানির সঙ্গে মিলে আরো বেশ কিছু সেগমেন্টে কিন্তু তারা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং স্টার্ট করবে। যেমন ধরুন আইটি হার্ডওয়্যার সেগমেন্টে তারা 60:40 জেবি করেছে ইনভেন্টেক বলে একটা কোম্পানির সঙ্গে, যেখানে তাদের 60% কিন্তু স্টেক রয়েছে। এবং কোম্পানি এখান থেকে 27 সালে 3 গুণ রেভিনিউ এক্সপেক্ট করছে, মানে 4,000 কোটি টাকার মতো রেভিনিউ তারা এক্সপেক্ট করছে। এখন কত আছে, 1200-1300 কোটি টাকা রেভিনিউ। তো এটা গেল হচ্ছে আইটি হার্ডওয়্যার সেগমেন্টে। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত তারা শুধুমাত্র ল্যাপটপ ম্যানুফ্যাকচার করে, ল্যাপটপ ডেস্কটপ। কিন্তু এবার তারা বলছে যে এই সেগমেন্টে তারা এসএসডি ম্যানুফ্যাকচার করবে। এসএসডি মানে কি, ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে যে মেমোরি চিপ থাকে সেই মেমোরি চিপও কিন্তু তারা এই পরের কোয়ার্টার থেকে এখানেই তারা ম্যানুফ্যাকচার করবে। এবং এই যে ডেটা সেন্টারের যে সার্ভার থাকে না, সেই পুরো সার্ভার ম্যানুফ্যাকচারিং তারা কিন্তু এই সেগমেন্টে করবে। তার মানে বুঝতে পারছেন তো, ডেটা সেন্টার একটা হিউজ মানে এই কোম্পানির জন্য কিন্তু অপরচুনিটি। এবার যদি আমরা টেলিকম সেগমেন্ট দেখি, টেলিকম সেগমেন্ট কিন্তু তাদের মোটামুটি তাদের যে রেভিনিউ ছিল 3,500 কোটি টাকা মোটামুটি গত বছরে ছিল, সেটা বেড়ে 5,000 কোটি টাকা রেভিনিউ এসছে। এবং তারা 7,500 কোটি টাকা রেভিনিউ টার্গেট করেছে কিন্তু টেলিকম সেগমেন্ট থেকে। মানে আইটি এবং টেলিকম এই দুটো সেগমেন্ট কিন্তু তাদের মানে হিউজ গ্রোথ করছে। মানে এই দুটো সেগমেন্ট কিন্তু তাদের একটা ফিউচার মানে বলতে পারি মারাত্মক একটা অপরচুনিটি তাদের জন্য। তো এখানে তারা মাইক্রোওয়েভ রেডিও কিন্তু ম্যানুফ্যাকচার করা শুরু করেছে। এবং এই মাইক্রোওয়েভ রেডিও যেটা রয়েছে না, সেখানে কিন্তু তাদের একটা মানে হিউজ ডিমান্ড যেটা আসে কিন্তু ইউরোপ এবং আমেরিকার মার্কেট থেকে। এবং এখানে তারা $1 বিলিয়ন রেভিনিউ টার্গেট করছে। $1 বিলিয়ন মানে রেভিনিউ তারা টার্গেট করছে বেশ মানে নেক্সট কয়েক বছরে। এবার যদি আমি হোম অ্যাপ্লায়েন্সের সেগমেন্ট চলে আসি, হোম অ্যাপ্লায়েন্সের সেগমেন্টে তারা কিন্তু অলরেডি যে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন হয় 16 কেজি এবং 18 কেজির যে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, সেটা তারা অলরেডি লঞ্চ করেছে। এবং এরপরে কিন্তু তারা ফ্রন্ট লোড মানে ফুললি যে অটোমেটিক, এটা ছিল সেমি অটোমেটিক, এবার ফুললি অটোমেটিক যে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন আছে সেটাও কিন্তু তাদের মানে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই সেগমেন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে লাইটিং এবং কনজিউমার ইলেকট্রনিক সেগমেন্ট। যদি আমরা দেখি, সেখানে তারা সিগনিফাই বলে একটা কোম্পানির সঙ্গে 50:50 জেবি করেছে, মানে জয়েন্ট ভেঞ্চার করেছে। এবং এখানেও তারা কিন্তু মানে আপাতত তাদের 800-850 কোটি টাকা রেভিনিউ আছে। পরের বছর তারা 1,700 কোটি টাকা রেভিনিউ কিন্তু এখান থেকে টার্গেট করছে। তো এখানেও কিন্তু তাদের মেজর ক্লায়েন্ট কিন্তু এই ইউরোপ এবং আমেরিকার কোম্পানিগুলো। এবার যদি কোম্পানি চলে আসি ওভারঅল গাইডেন্স নিয়ে, কোম্পানির ম্যানেজমেন্ট 27 সালের জন্য রেভিনিউ গ্রোথের গাইডেন্স দিয়েছে 56,000 কোটি টাকা। তো একে যদি আমি মানে বর্তমানে তাদের যে রেভিনিউ গ্রোথ তার রেসপেক্টে যদি আমরা গ্রোথ রেট ক্যালকুলেশন করি, 15% রেভিনিউ গ্রোথ আসছে। মানে আমরা দেখতে পাচ্ছি মানে কোম্পানি এখান থেকে বুঝতে হবে আগে যতটা রেটে গ্রো করতো মানে একটা সময়, এই গ্রোথ রেট কিন্তু পুনরাবৃত্তি কিন্তু আগামী দিনে আর হবে না। মানে কোম্পানির গ্রোথ রেট আগের মতো জায়গায় কিন্তু যাওয়া সম্ভব নয়, কারণ কোম্পানি অনেক বড় হয়ে গেছে, এখন তার বেস বেড়ে গেছে। সুতরাং রেভিনিউ গ্রোথ কিন্তু পুরোনো জায়গায় যাওয়া সম্ভব নয়। একটা সময় পর্যন্ত তারা মানে যে মানে মানে তাদের গাইডেন্সও ছিল যে তারা বছরে যত মানে মোবাইল ম্যানুফ্যাকচার করবে, মোটামুটি ধরুন 50-55 মিলিয়ন তারা ফোন তারা বছরে ম্যানুফ্যাকচারিং করতো। এখন তারা সেটার গাইডেন্স দিচ্ছে 40-45 মিলিয়ন। মানে ম্যানেজমেন্ট নিজেই গাইডেন্স কমিয়ে দিয়েছে যে আমরা আগের মতো আর ফোন ম্যানুফ্যাকচারিং করতে এখন পারবো না। তো বেসিক্যালি যে এই যে রেভিনিউ গ্রোথ, মানে তাদের আগামী দিনে কিন্তু যে 15%, এটা যে তারা বলেছে, এটা যদি তারা মেনটেন করতে পারে এটাই তাদের জন্য অনেক। এবার চলে আসি মার্জিন নিয়ে। প্রথম কথা হচ্ছে কোম্পানি কিন্তু পিএলআই স্কিম, আপনারা নাম শুনেছেন, গভর্নমেন্ট যে পিএলআই স্কিম দেয় তার কিন্তু একটা বড় বেনিফিশিয়ারি ছিল। এবং এই পিএলআই স্কিমের জন্য কিন্তু কি হতো, তারা কিন্তু এক্সট্রা 0.5% কিন্তু তারা মার্জিন এখানে গেইন করতো। এবার যদি আপনি এই পিএলআই স্কিম দেখেন, এই মার্চ মাসে কিন্তু পিএলআই স্কিম গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এবং আরো মানে এই পিএলআই স্কিম কিন্তু রিনিউ হয়নি। ফলে আলটিমেটলি কি হয়েছে, তারা কিন্তু এখানে একটা মানে এখান থেকে কিন্তু তাদের আগের মানে যে মার্জিনটা তারা এক্সট্রা পেতো সেই মার্জিনটা তারা এখন থেকে আর পাবে না। তো সুতরাং পরের বছর কিন্তু তাদের মার্জিন কিন্তু আর বাড়ছে না। 28 সালে কিন্তু তাদের মার্জিন কিছুটা বাড়বে। কেন, মানে তার ম্যানেজমেন্ট বলছে মানে 40 থেকে 50 বেসিস পয়েন্ট মার্জিন 28 সালে বেড়ে যাবে। তার কারণ হচ্ছে ওই যে বললাম না, ডিসপ্লে মডিউল, ক্যামেরা মডিউল, ফিঙ্গারপ্রিন্ট মডিউল, এই সমস্ত প্ল্যান কিন্তু 28 সালের মধ্যে রেডি হয়ে যাবে। যখনই এই সমস্ত জিনিস এগুলো তো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করছে, আগে বাইরে থেকে আনতো, এখন ইন্ডিয়াতে বানাচ্ছে। তো ইন্ডিয়াতে যখন এইগুলো বানাবে তখন আলটিমেটলি তাদের কিন্তু মানে বাইরে থেকে আনার যে খরচা ছিল সেটা কমে যাবে। তো জেনারেলি সেটা কিন্তু মার্জিন বেড়ে যাবে। এছাড়াও তারা বেশ কিছু হাই মার্জিন সেগমেন্ট যেমন এরোস্পেস, ডিফেন্স,
অটো সেগমেন্ট এবং অন্যান্য আরো বেশ কিছু সেগমেন্টে তারা ঢুকছে যেখানে মার্জিনটা বেশি থাকে। মানে এগুলো কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, কিন্তু মোবাইলের থেকে এখানে মার্জিনটা বেশি থাকে। তো বেসিক্যালি এর জন্য একজন নতুন সিইও মানে মানে লোককে তারা হায়ার করেছে অ্যাজ এ সিইও। 3,000 থেকে 4,000 কোটি টাকা রেভিনিউ কিন্তু এরা এখানে টার্গেট করছে, এবং বলছে যে এই সেগমেন্টে মানে নতুন নতুন যে সমস্ত সেগমেন্ট সেখানে তারা অর্গানিক এবং ইনঅর্গানিক মানে অন্যান্য কোন ছোটখাটো কোম্পানিকে তারা অ্যাকুইজিশন করে কিন্তু এই যে রেভিনিউ গ্রোথটা আনবে। যদি তাদের ক্যাপেক্স গাইডেন্স বলি, 27 সালের জন্য তারা 1,000 কোটি টাকার কিন্তু ক্যাপেক্স গাইডেন্স দিয়েছে। মানে 27 সালে 1,000 কোটি টাকা তারা ওভারঅল খরচা করবে। কোন কোন জায়গায় খরচা করবে? ডিসপ্লে মডিউল, ক্যামেরা মডিউল এবং এই যে আইটি হার্ডওয়্যার সেগমেন্ট বললাম সেইখানে মোটামুটি খরচা করবে। এইবার কোম্পানির যে সামনে মানে এটা তো কোম্পানির অপরচুনিটি গেল, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, কোম্পানি কিন্তু যেটা সব থেকে বড় রিস্ক যে জিনিসটা হচ্ছে, কোম্পানির এখনো 90% রেভিনিউ আসে মোবাইল ম্যানুফ্যাকচারিং থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মোবাইল ম্যানুফ্যাকচারিং এ তাদের মার্কেট শেয়ার কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। এক সময় তাদের মোবাইল ম্যানুফ্যাকচারিং এ মার্কেট শেয়ার ছিল 65%, এখন সেই মার্কেট শেয়ার আপনার কমে এসে গেছে 50%। তার কারণ কি? ভারতবর্ষে বহু কোম্পানি কিন্তু এখন মোবাইল ম্যানুফ্যাকচারিং এ ঢুকে গেছে। টাটা থেকে শুরু করে, ফক্সকন থেকে শুরু করে, কার্বন কার্বন এক সময় মানে ফোন বানিয়ে বেচতো, আপনারা দেখেছেন। এখন তো তারা ফোন বানিয়ে বেচে না, তারা অন্য কোম্পানির জন্য কিন্তু ফোন বানায়। মানে নিজেরা নিজেদের ব্র্যান্ড নামে বেচে না, অন্য কোম্পানির জন্য ফোন বানিয়ে তাকে সাপ্লাই করে। তো এরা সব ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার জন্য কি হয়েছে, এই পেসে এই মানে এই যে মানে স্পেসে না প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, এবং এই কম্পিটিশনের ফলে কি হচ্ছে মানে মার্কেট শেয়ার কিন্তু পড়ে গেছে। সেকেন্ড যেটা হচ্ছে, কোম্পানির মেন যে ক্লায়েন্ট ছিল সেটা হচ্ছে মটোরোলা। তো মটোরোলা থেকে তাদের মানে টোটাল যে রেভিনিউ তার 50%-এর উপর আসতো মটোরোলা থেকে। এখন কিন্তু মটোরোলা থেকে মাত্র 20% বা তার নিচে মানে কোম্পানির কিন্তু রেভিনিউ আসছে। তার কারণটা কি? মটোরোলা আগে পুরোপুরি ডিকসনের উপর নির্ভরশীল ছিল। এখন মটোরোলা কিন্তু ডিকসনের পাশাপাশি কিন্তু কার্বনের সঙ্গেও কাজ করছে, এবং 30 থেকে 35% কাজ কিন্তু তারা এই মুহূর্তে কার্বনকে দিয়ে করাচ্ছে। ফলে আলটিমেটলি তারা যেহেতু নির্ভরতা কমাচ্ছে এবং অন্য প্লেয়ারকে দিয়ে কমাচ্ছে, তো সেখানে ডিকসনের কিন্তু এটা কিন্তু একটা ডিকসনের জন্য বড় ক্ষতি। এবার যদি আমি আসি, এই যে একটা সময় যে ধরুন চায়নার যে সমস্ত কোম্পানি আছে, চায়নাতে ধরুন হুয়াকিন বলে একটা কোম্পানি আছে, লং চেয়ার বলে একটা কোম্পানি আছে, এরা কি এই যে চাইনিজ যে সমস্ত কোম্পানি আপনারা ফোন মানে না মানে বানায়, মানে ফোন বানায় না, চাইনিজ যে সমস্ত কোম্পানি ফোন বেচে, যেমন ধরুন ভিভো বলুন, ওপো বলুন, জাউমি বলুন, চায়নাতে আরো অনেক কোম্পানি আছে। এই সমস্ত যে কোম্পানি, এরা তো নিজেরা ফোন বানায় না, এরা অন্য কোম্পানিকে দিয়ে ফোন বানিয়ে নিজের লোগো মেরে বেচে। তো সেরকমই কোম্পানি হচ্ছে লং চেয়ার এবং হুয়াকিন। এবার এই যে সমস্ত কোম্পানিকে এরা কাজ দেয়, এরা ফোন বানিয়ে সাপ্লাই করে। আগে কি করতো, যখন এই চাইনিজ কোম্পানিগুলো এই যে চাইনিজ যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কাজ দিত, তারা তার কিছুটা পোর্শন কিন্তু এই ভারতীয় কোম্পানিকে দিত। মানে ধরুন ডিকসন বা অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে তাদেরকে দিয়ে মানে তারা কন্ট্রাক্ট পেতো, এবং কিছু কাজ এদেরকে দিয়ে মানে কিছু পার্ট মানে ভারতীয় কোম্পানিকে দিত যে তারা ম্যানুফ্যাকচারিং করে দেওয়ার জন্য। তো এখন তারা কি করছে, মানে আগে তো শুধুমাত্র মানে ভারতীয় কোম্পানিকে দিত, এখন অনেক চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে তারা কিন্তু ইন্ডিয়াতে এসে মার্কেট শেয়ার দখল করে বসে আছে। যেমন একটা কোম্পানির নাম হচ্ছে ডিবিজে টেকনোলজি। এই ডিবিজে টেকনোলজি তারা কিন্তু তাদের মার্কেট শেয়ার ইন্ডিয়াতে ছিল 15%, সেই মার্কেট শেয়ার হয়ে গেছে 22%। মানে চায়নার এই সমস্ত যে সমস্ত বললাম ওডিএম কোম্পানিগুলো রয়েছে, মানে ধরুন এই যে লং চেয়ার, ওয়াকিং, তারা আগে ভারতীয় কোম্পানিদের দিয়ে এখানে কাজ করাতো, কিছু কিছু পার্ট ম্যানুফ্যাকচারিং করতে দিত। এখন কিন্তু তারা চাইনিজ যে কোম্পানি রয়েছে সেই চাইনিজ কোম্পানিকে দিয়ে কাজ করাচ্ছে। তার কারণটা হচ্ছে, চাইনিজ কোম্পানিকে তারা কেন ডাইরেক্ট আগে দিত না, কেন ইন্ডিয়ান কোম্পানিকে দিত, এটা তো বুঝতে হবে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিকে দিত এই কারণে, কারণ ভারতের কোম্পানিকে দিয়ে ইন্ডিয়াতে যদি তারা ম্যানুফ্যাকচারিং করিয়ে নিত তাহলে তাদের ট্যাক্স কম দিতে হতো, মানে ইন্ডিয়াতে ফোন বানালে তাদের ট্যাক্সটা কম লাগতো। এইবার কি হয়েছে, কিছু কিছু চাইনিজ কোম্পানিও কিন্তু এখন এখানে ঢুকেছে, কারণ চায়নার উপর মানে এই চাইনিজ কোম্পানি যে ডিবিজে টেকনোলজি বললাম তাদের উপর কিন্তু সেই রেস্ট্রিকশনটা এই মুহূর্তে নেই, কিছুটা রেস্ট্রিকশন হালকা হয়েছে। ফলে এখন তারা কি করছে, চাইনিজ কোম্পানিকে দিয়ে এখানে কাজ করাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে চায়নার একটা মানে বড় ইলেকট্রনিক ভেহিকেল মানে এই যে টু হুইলার যে মানে গাড়ি বিক্রি করে, শুধু চায়নার নয়, পৃথিবীর অন্যতম একটা বড় কোম্পানি বিওআইডির নাম তো আপনারা শুনেছেন, তারাও পর্যন্ত এই স্পেসে ঢুকে গেছে। এই বিআইডির মতো কোম্পানিও কিন্তু ইন্ডিয়ার তামিলনাড়ুতে এখন হচ্ছে আপনার এই মোবাইলের যে সমস্ত মানে কম্পোনেন্ট রয়েছে সেগুলো বানাচ্ছে। মানে আলটিমেট হচ্ছে কোম্পানি কিন্তু এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে মার্কেট শেয়ার কিন্তু ভীষণভাবে কমে যাচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় রিস্ক। এবং আগামী দিনে আমি বললাম না যে তারা যে রেভিনিউ গ্রোথ আগের মতো আর তাদের পক্ষে সম্ভব না, না তার কারণটা হচ্ছে ওভারঅল মার্কেটটায় যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে, ওভারঅল মার্কেটে তাদের যে জায়গাটা পজিশনটা ছিল সেইটা ধরে রাখা কিন্তু এখন মুশকিল হয়ে গেছে। তো কোম্পানি যে রেভিনিউ গ্রোথের গাইডেন্সটা দিচ্ছে সেইটা যদি ধরে রাখতে পারে তো কোম্পানির জন্য ওয়েল অ্যান্ড এনাফ। তো এই হচ্ছে ওভারঅল ডিসকাশন। আপনারা বুঝতে পারলেন যে এই কোম্পানি কোন জায়গায় আছে। তো আপনি যদি এবার ওভারঅল স্পেসে দেখেন কেন্স, সিরমা এবং এই কোম্পানির মধ্যে তুলনা করেন, তো ওভারঅল এই মুহূর্তে আমি দেখবো যে
টোটাল এই স্পেসে মানে হিউজ তো অপরচুনিটি আছে। গভর্নমেন্ট তো এই স্পেসের জন্য কিন্তু এই ইউনিয়ন বাজেটেও প্রচুর খরচা করবে বলেছে। কম্পোনেন্ট পিএলআই স্কিম অ্যানাউন্স করেছে, সেখান থেকে এই কোম্পানি 22,000 কোটি টাকা কম্পোনেন্ট পিএলআই স্কিম অ্যানাউন্স করেছে। সেখান থেকে ডিকসন, কেন্স এবং সিরমার মতো কোম্পানি বেনিফিট পাবে। কিন্তু যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে সিরমা, এসজিএস বা কেন্স তারা কিন্তু বেশ কিছু, সিরমা, এসজিএস বা বলি, কেন্স বলি বা ডিকসন বলি, এখানে কিন্তু প্রেশার কিন্তু সকলের রয়েছে। কিন্তু এর মধ্যেও যদি আমি মানে কম্প্যারিজন করি, তাহলে আমি বলবো যে কেন্স টেকনোলজি যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে কি কি রিস্ক ছিল আমি আপনাদের সামনে বলেছি, সেটা রিপিট করছি না। আর ডিকসনের নিয়ে যেটা আপনি আলোচনা শুনলেন, সমস্ত কিছু মিলিয়ে ওভারঅল পজিশনালি কিন্তু বেটার কিন্তু সিরমা, এসজিএস। মানে আমার মতে এটা পজিশনালি বেটার। আপনার ভিন্ন মতামত হতেই পারে, এক একটা মানুষের এক এক মানে অ্যানালিসিস করার দৃষ্টিভঙ্গি হচ্ছে এক এক রকম। তো এই হচ্ছে ওভারঅল আমার অ্যানালিসিস। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো আবার ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন।